أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। রিভিশন শেষে নতুন কিছু গুরুত্বপূর্ণ ধারা আজকে ইনশাল্লাহ আলোচনা করব। নতুন কিছু ধারা ইনশাল্লাহ আলোচনা হবে। ফৌজদারি কার্যবিধি আইনের এক ধারায় বলা হয়েছে পরিচিতি, আর 4 ধারায় বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। 5 ধারায় দণ্ডবিধির অপরাধের বিচার, অন্যান্য আইনের অপরাধের বিচার। 6 ধারায় বলা আছে আদালত বা ম্যাজিস্ট্রেট আদালতের শ্রেণী বিভাগ। কোন আদালত? ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। ধারা 9 আছে দাঁড়া আদালত, ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট, ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট, ধারা 22 মবস্বর রেখার জন্য জাস্টিস অব দি পিস, ধারা 25 পদাধিকার বলে স্পিচ, ধারা 28 দণ্ডবিধির অপরাধের বিচার কোন কোন আদালত করতে পারবে, ধারা 29 খ কিশোর অপরাধের বিচার কে কে করতে পারবেন, কিশোর অপরাধের বিচার কোথায় করা যায় না, ঢাকা জেলায় যদি কোনো কিশোর অপরাধ করে তাহলে তার অপরাধের বিচার ওইভাবে ম্যাজিস্ট্রেট এগুলা করতে পারেন না। ধারা 29 খ ঢাকা জেলার জন্য প্রযোজ্য নয়, ধারা 29 খ ঢাকা জেলার জন্য প্রযোজ্য নয়। ধারা 31 দায়রা আদালত এবং হাইকোর্ট যে সকল দণ্ড দিতে পারেন। ধারা 35 একই মামলায় যদি একাধিক অপরাধ থাকে তাহলে তার শাস্তি। ধারা 35 এর কতে বলা আছে যদি অপরাধী বা আসামি যদি আগে হাজতবাস করে তাহলে দণ্ড থেকে হাজতবাস বাদ দিতে হবে। ধারা 42 জনগণ সাহায্য করতে বাধ্য, ধারা 43 অপরকে সাহায্য করতে বাধ্য, ধারা 44 ধারা 45 জনগণ এবং কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিতে বাধ্য। কাকে সংবাদ দিতে বাধ্য? ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে সংবাদ দিতে বাধ্য। ধারা 46 গ্রেপ্তার, ধারা 47 অনুমতি নিয়ে, ধারা 48 ভেঙেচুরে গ্রেপ্তার, ধারা 49 ভেঙেচুরে বাহির, ধারা 50 প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, ধারা 51 দেহ তল্লাশি, ধারা 52 মহিলার দেহ তল্লাশি, ধারা 53 অস্ত্রশস্ত্র বা আগ্নেয়াস্ত্র যদি পাওয়া যায় তা হেফাজতে নিতে হবে। ধারা 54 এক ধারা 54 এক 54 একে বলা আছে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখানে কনস্টেবল থেকে আপর যে কোনো অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55 এক থানার অফিসার ইনচার্জ যে সকল ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন। ধারা 56 এক থানার অফিসার ইনচার্জ অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা অধস্তন দ্বারা গ্রেপ্তার করাইতে পারেন। ধারা 57 আমলের অযোগ্য অপরাধীকে যদি নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয়, সে যদি নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করে বা মিথ্যা তথ্য দেয় তাহলে তাকে গ্রেপ্তার করা যায়। ধারা 58 সারা বাংলাদেশে অনুসরণ করে গ্রেপ্তার করা যায়। ধারা 59 জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার। 2টি ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। কোন কোন ক্ষেত্র? একটি ক্ষেত্র হলো আমলযোগ্য অপরাধী হতে হবে অথবা জামিনের অযোগ্য অপরাধী হতে হবে, আর একটি ক্ষেত্র হলো সরকার কর্তৃক ঘোষিত অপরাধী হতে হবে। ধারা 60 ধারা 60 বলা আছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। যে গ্রেপ্তার করবেন তিনি হাজির করবেন। ধারা 61 বলা আছে 24 ঘন্টা অথবা অনতিবিলম্বে। ধারা 62 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক রিপোর্ট প্রদান। ধারা 63 জামিন মুচলেকা বা আদালতের বিশেষ কোনো আদেশ না থাকলে ছেড়ে দেওয়া যাবে না। ধারা 64 ধারা 65-তে আদালতের ম্যাজিস্ট্রেট বা বিচারক গ্রেপ্তার করতে পারেন। কোথায়? তার এখতিয়ারধীন এলাকায় যে কোনো অপরাধ করলে অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন অথবা গ্রেপ্তার করার জন্য জনসাধারণকে আদেশ দিতে পারেন। ধারা 66 পুনরায় গ্রেপ্তার, ধারা 67 পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি, ধারা 68 সমন, ধারা 69 সমনজারি পদ্ধতি, ধারা 70 সাবালক পুরুষের নিকট, ধারা 71 লটকে সমনজারি, ধারা 72 সরকারি কর্মচারীর প্রতি সমনজারি, ধারা 73 এখতিয়ারের বাহিরে সমনজারি, ধারা 74 সমনজারির প্রমাণ, ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা, ধারা 76 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা অর্থাৎ পরোয়ানার উপর জামানত গ্রহণপূর্বক বা জামিনদার নিয়ে মুচলেকা নিয়ে বন্ড নিয়ে অপরাধী ব্যক্তিকে বা আসামিকে হেফাজত হতে মুক্তি প্রদান করা যেতে পারে। ধারা 77 এক বা একাধিক ব্যক্তি অথবা পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তার। ধারা 78 জমির মালিক কৃষক অথবা ম্যানেজার কর্তৃক গ্রেপ্তার। ধারা 79 অধস্তন দ্বারা পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 80 যাকে গ্রেপ্তার করা হবে তাকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে জানাতে হবে অথবা তাকে গ্রেপ্তারের জন্য যে পরোয়ানা আছে সে পরোয়ানা দেখাইতে হবে। ধারা 61 ধারা 81 ধারা 81 বলা আছে 24 ঘন্টার ভিতরে বা অথবা অনতিবিলম্বে আসামিকে কোর্টে প্রেরণ করতে হবে। ধারা 82 পরোয়ানা মূলে বাংলাদেশের যে কোনো স্থানে আসামিকে
অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। ধারা 83-তে বলা আছে নিজ এলাকার বাইরে অন্য এলাকায় অপরাধীকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা কি করা যাবে? ওই এলাকার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার বরাবর প্রেরণ করা যাবে। ধারা 84 নিজ এলাকার পুলিশ অফিসার দ্বারা অন্য এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 85-তে বলা হয়েছে 20 মাইল। ধারা 86-তে যদি রেখে আসা হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের করণীয় কি? ধারা 87 হুলিয়া, হুলিয়া জারির প্রমাণ। হুলিয়া, হুলিয়া জারি, হুলিয়া জারির প্রমাণ। ধারা 88 ক্রোক, ক্রোকি পরোয়ানা। স্থাবর অস্থাবর সম্পত্তির কক। ধারা 89 ক্রোকি সম্পত্তি প্রত্যর্পণ। ধারা 90 সমনের অতিরিক্ত পরোয়ানা অথবা সমনের পরিবর্তে পরোয়ানা। ধারা 91 যদি ওই ব্যক্তি হাজির থাকে তাহলে তাকে হাজির পরবর্তী সময় হাজির করার জন্য মুচলেকা সম্পাদন। ধারা 92 যদি মুচলেকার শর্ত লঙ্ঘন করে তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যেতে পারে। ধারা 93 ক, খ, গ বাংলাদেশের বাইরে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি, এবং বাংলাদেশে যদি কোনো আদালত গ্রেপ্তারি পরোয়ানা অথবা সমন যদি প্রাপ্ত হয় তখন করণীয়। ধারা 94 মামলার সংশ্লিষ্ট কোনো তথ্য বস্তু পার্সেল যদি থাকে তাহলে হাজির করার জন্য লিখিতভাবে সমন বা আদেশ দেওয়া যেতে পারে। ধারা 95 ডাক পার্সেল কর্তৃপক্ষ, ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে কোনো দলিল বস্তু হাজির করার জন্য নির্দেশ দেওয়া যেতে পারে। নির্দিষ্ট কোনো ব্যক্তির মাধ্যমে হাজির করার জন্য নির্দেশনা দিতে পারেন। কে পারেন? আদালত দিতে পারেন। ধারা 96 তল্লাশি, তল্লাশি পরোয়ানা। ধারা 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। ধারা 98 চোরাইমাল, জাল দলিল প্রভৃতি উদ্ধারের জন্য তল্লাশি। ধারা 99, ধারা 98 তল্লাশি করতে পারেন কে? কনস্টেবল পদের উপরস্থ যে কোনো অফিসার তল্লাশি করতে পারেন। আর ধারা 99 নিজ এলাকার বাইরে অন্য এলাকায় তল্লাশি। ধারা 99 ক অবৈধ প্রকাশনা, বাজেয়াপ্তি ঘোষণা এবং তা উদ্ধারের জন্য তল্লাশি কে তল্লাশি করতে পারেন? পুলিশের সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদের একজন অফিসার বা কর্মকর্তা এই তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ধারা 99 খতে বলা হয়েছে যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি আবেদন করেন তাহলে 60 দিনের ভিতরে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। ধারা 100 বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। ধারা 100, ধারা 102 থেকে গতকালকে যে পড়া হয়েছিল 200 কত 47 না 48 ধারা পর্যন্ত কেউ বলতে পারবেন? 100-র পর থেকে লাস্ট ফিনিশিং পর্যন্ত কে বলতে পারবেন? এনামুল ভাই স্যার, বলেন। 102 থেকে হ্যাঁ, যতটুকু পারেন। 102 হলো স্যার আবদ্ধ স্থানে তল্লাশি করতে দিবেন নাকি? বলেন, বলেন আবদ্ধ ঠিক। স্থানে তল্লাশি করতে দিবেন। আর 103 হলো সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি। আর 104 হলো উম যে সমস্ত দলিল দাখিল করা আছে তা আটক করার ক্ষমতা। আর 5 হলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি আদেশ দিবেন ম্যাজিস্ট্রেট। আর 106 হলো দণ্ডিত ব্যক্তি শান্তি রক্ষার মুচলেকা। আর 108 হলো অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষা মুচলেকা। আর 9, 109 হচ্ছে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় 108, প্রত্যার্পণের ক্ষেত্রে। 108 রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের ক্ষেত্রে সদাচরণে মোচলেকা। 108। আর 109 হলো বর্বরে অভ্যস্ত অপরাধীর সদাচরণ মুচলেকা, সদাচরণ। আর 110 হলো অভ্যাসগত অপরাধী ব্যক্তির সদাচরণ মুচলেকা। 112 আদেশ, যে আদেশ দিতে হবে 106, 7, 8, 9, 10 অনুসারে, ধারা অনুসারে। আর 113 হইলো আদালতে উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে প্রদত্তি। আর 114 আদালতে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে পরোয়ানা জারি। আর 115 হলো ফৌজদারি কার্য যদি 112 ধারা অনুসারে সমন অথবা পরোয়ানা সঙ্গে দিতে হবে। আর 115 ব্যক্তিগত হাজিরা হইতে রেহাই প্রদান। আর 116 খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান। 117 মুচলেকা আদেশ। আর 118 ষোলো হলো যে ব্যক্তি রেহাই।
117 অনুসন্ধান। হ্যাঁ, 117 অনুসন্ধান। আর 18 হলো মুস্তাকার আদেশ। আর 119 হলো যে ব্যক্তিকে খবর দেওয়া হয়েছে, মানে জারি করা হয়েছে, তাকে অব্যাহতি দান। আর 120 পরবর্তী মুস্তাকার অনুসন্ধান মে- প্রমাণিত না হবে। হ্যাঁ। আর 120 হইলো মুস্তাকার মেয়াদ আরম্ভ। আর 121 মুস্তাকার বিষয়বস্তু। আর 122 জামানত প্রত্যাখ্যান, জামিনদার প্রত্যাখ্যানের ক্ষমতা নাকি। 122। 124। আর 124 হলো স্যার, যে ব্যক্তি মুস্তাকা দিতে ব্যর্থ অপারগতা প্রকাশ যে ব্যক্তি মুস্তাকা দিতে অপারগতার জন্য কারারুদ্ধ করা হয়, তাকে মুক্তিদানের ক্ষমতা। আর 125 হলো আহ শান্তিরক্ষা মুস্তাকা বাতিল করতে পারেন সদাচরণ ম্যাজিস্ট্রেট শান্তিরক্ষা মুস্তাকা বাতিল করার ক্ষমতা। আর 126, 26টা কি জানি জামিনদার যদি অব্যাহতি চায়, স্যার। জামিনদার একশো যদি অব্যাহতি চায় যদি আবেদন করে, তাহলে তার আবেদন গ্রহণ করা যাবে। অর্থাৎ জামিনদারকে হ্যাঁ, অব্যাহতি। জামিনদারকে অব্যাহতি দেওয়া যাবে, জামিনদার অব্যাহতি। তারপর আর 127 থেকে 132 পর্যন্ত হইলো স্যার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ। আর 32 নম্বর হলো ফৌজদারি আদালতের রক্ষক ব্যবস্থা। 132। 127 থেকে 132 পর্যন্ত না স্যার? হ্যাঁ, বুঝছো তো? 27 থেকে। তারপর 132 পর্যন্ত। 133 হলো উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ, আদেশ জারি। 134। 135 হলো আদিষ্ট ব্যক্তি আদেশ পালন করবে, নাহলে কারণ দর্শাবে, কারণ দর্শাবে। আর 134। 133, 136 হলো তো স্যার ওই আদেশ জারি। জারি, হ্যাঁ। 134 হলো আদেশ জারি করবে, নাহলে কারণ দর্শাবে। আদিষ্ট ব্যক্তি আদেশ পালন করবো, নাহলে কারণ দর্শাবে। আর 135 হলো সে এরূপ করিতে ব্যর্থ হলে তাহার ফল। না, আর 134 আদেশটা জারি করা হবে দুই ভাবে। আর 135 হুম, হলো আদেশটি অবশ্যই পালন করবে, না হলে আদালতে হাজির হবে অথবা কারণ দর্শাবে। হ্যাঁ। 137, 36 হলো এরূপ মানে এরূপ করিতে ব্যর্থ হলে তার ফল। 188 ধারায় দণ্ডবিধি আইনের হুম। অপরাধী হবে আর আদেশটা স্থায়ী করা হবে। আর 137 কারণ দর্শানোর জন্য আদালতে হাজির হলে করণীয়। আর 140 আদেশটি স্থায়ী করা হলে পদ্ধতি। আর 143, 143 হলো ওই উপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহতি দ্বারা নিষেধ করতে পারে, নিষিদ্ধ। কোন উপদ্রব পুনরাবৃত্তি অব্যাহতি দ্বারা নিষিদ্ধ, ম্যাজিস্ট্রেট এই কাজটা করে। 144 জরুরি আদেশ। 145, 145 হলো জমি ও পানি সংক্রান্ত বিরোধ। আর 146 হলো ক্রোক করার ক্ষমতা, বিরোধী বস্তু ক্রোক করার ক্ষমতা। আর 147 অস্থাবর সম্পত্তি ব্যবহারের অধিকার সম্পর্কে বিরোধ। বিরোধ। আর 108, হ্যাঁ, 148 হলো অনুসন্ধান, অনুসন্ধান। সরজমিন অনুসন্ধান। আর 149 থেকে 153 পর্যন্ত হলো পুলিশের আমলযোগ্য অপরাধ প্রতিরোধ সম্পর্কে ব্যবস্থা গ্রহণ। 149 থেকে 153। 154 হলো আহ, আমলযোগ্য মামলার খবর,
154, 155 হলো আমলের অযোগ্য মামলার খবর। আর 156 আমলযোগ্য মামলার তদন্ত। 157 আমলযোগ্য মামলার সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে কার্যবিধি। আর 158 কিভাবে 157 দ্বারা রিপোর্ট দাখিল করবে। 159 তদন্ত বা প্রাথমিক তথ্য অনুসন্ধান করিবার ক্ষমতা। 160 পুলিশ অফিসার কর্তৃক সাক্ষী তলব করিবার ক্ষমতা। আর 161 পুলিশ কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। 162 পুলিশ অফিসার পুলিশ অফিসার আহ, পুলিশ অফিসারের তথ্য বিবৃতি সাক্ষ্য গ্রহণ করতে হবে না। আর 163 হলো প্রলোভন, সাক্ষীকে প্রলোভন করা যাবে না, ভয়ভীতি দেখানো যাবে না। আর 164 হলো জবানবন্দি বিবৃতি স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা। 164। আর 165 পুলিশ কর্তৃক তল্লাশি। আর 166 থানার ভারপ্রাপ্ত অফিসার যখন অপরের এলাকায় অপরের দ্বারা তল্লাশি পরোয়ানা কার্যকর করতে পারেন। 166। আর 167 24 ঘন্টার মধ্যে তদন্ত করা সমাপ্ত করা না হলে তখনকার কার্যবিধি। 167। 168 অধস্তন দ্বারা অধস্তন অফিসার দ্বারা তদন্ত রিপোর্ট প্রেরণ। 168। 169 হলো স্যার ওই যে পর্যাপ্ত সাক্ষী না থাকার কারণে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি প্রদান। আর 170 হলো পর্যাপ্ত সাক্ষী থাকার কারণে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। আর 171 ফরিয়াদিকে পুলিশ অফিসারের সাথে যেতে বলা যাবে না। আর 172 তদন্ত বিবরণ সম্বলিত ডায়েরি। আর 173 পুলিশ অফিসারের রিপোর্ট। 174 হলো তদন্ত মৃত্যুর আত্মহত্যা কারণ সম্পর্কে পুলিশ অফিসার তদন্ত অনুসন্ধান আর রিপোর্ট। আর 175 লোকজনের সমন নেওয়ার ক্ষমতা। আর 176 ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ সম্পর্কে ইনকোয়ারি। 176। আর 177 হলো 177 অনুসন্ধান বা বিচারের স্থান। আর 179 হলো ঘটনা এক জেলায় এবং এর পরিণাম অন্য জায়গায়। 159 লাগবে না, 182 বলেন। স্যার 182 বলেন, 182। 182 হলো স্যার অপরাধের স্থান অনিশ্চিত, কিন্তু এক বা একাধিক এলাকায় ঘটনা অপরাধ সংঘটিত হলে সেক্ষেত্রে অনুসন্ধান বা বিচারের স্থান। 182। পর হলো 188 বাংলাদেশের বহির্গত অপরাধের বিচারের স্থান। 190 হলো স্যার এই অপরাধ আমলে নেবার ক্ষমতা। ম্যাজিস্ট্রেট কর্তৃক আমলে নেওয়ার ক্ষমতা। 190। 196 হলো স্যার রাষ্ট্রদ্রোহ বিরোধী কোনো কাজ। 196। আর 199 হলো ব্যভিচার, ওই বিবাহিত মহিলার ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। 199। আর 200 হলো স্যার ওই যে বাদীর জবানবন্দি গ্রহণ। আর 201 200 লাগবে না, 205-এর ঘ বলেন। গুরুত্বপূর্ণ। 205-এর গ হলো নালিশ। নালিশ মামলা পুলিশের তদন্ত একসাথে চললে তখনকার পদ্ধতি মানে কি অবলম্বন করতে হবে। 205-এর গ। 205-এর গ 227 হলো স্যার আদালত ওই চার্জ পরিবর্তন করতে পারে। আর 234 একই অপরাধ
একই একই দিন একই ধরনের তিনটি অপরাধ এক এক বছরের মধ্যে হলে একত্রে চার্জ গ্রহণ করা যাইতে পারে। আর 239, 239 একত্রে যাদেরকে, যে সকল ব্যক্তিদের একত্রে চার্জ দেওয়া মোট যাইতে কথা পারে। বলা হয়েছে যে অপরাধ করবে, যে অপরাধে সহায়তা করবে, যে ষড়যন্ত্র করবে, এদের প্রত্যেককে, হ্যাঁ, এদের প্রত্যেককেই একত্রে যে কোনো অভিযোগ গঠন করা যেতে পারে বা চার্জ গঠন করা যেতে পারে। এখানে যে কোনো ধরনের অপরাধ হতে পারে, যে কোনো ধরনের অপরাধ যে হতে পারে। কোনো ধরনের অপরাধ। তখন আর তারপরে 411, 413, 414 ধারার যে অপরাধ গুলো আছে, জাল মুদ্রা সংক্রান্ত অর্থাৎ জালিয়াতি সংক্রান্ত যে সকল অপরাধ হুম, সংশ্লিষ্ট প্রত্যেক একত্রে অপরাধী হিসেবে চার্জ গঠন করা যেতে পারে বা 239। 239। তারপর হলো 243, অভিযোগের সত্যতা স্বীকারোক্তিতে দণ্ড। স্বীকার অভিযোগের সত্যতা স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড। আর 247 হলো স্যার ফরিয়াদির অনুপস্থিত। অর্থাৎ বাদী যদি অনুপস্থিত থাকে তাহলে কি করা যাবে? আসামিকে খালাস প্রদান করা যাবে। ধারা দুইশো আসামি খালেদ ফরান 43, 47। এনে তো স্যার আবার লেখছে যে যে ফরিয়াদি যে আবার সরকারি চাকরি করে বা সে যদি অনুপস্থিত থাকে তাহলে এটা ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবো। তখন কি আসামি খায়া ইয়া হবে স্যার, জামিন পাবো? যদি ওই ব্যক্তি যদি সরকারি চাকরিজীবী হন, সে যদি হাজির হতে না পারেন, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে ব্যক্তিগতভাবে হাজিরা হতে রেহাই দিতে পারেন এবং ওই অপরাধের বিচার কার্য তিনি চালিয়ে যেতে পারেন। ধারা 247। 47। আমি যদি একটু পাগলামি কি করতাম আরো ভালো হতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ধারাগুলা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ধারা 24তম অধ্যায়। 24তম অধ্যায়ের বিষয় এর অনুসন্ধান ও বিচার সম্পর্কে যত বিধানাবলী আছে, মোট কথা এখানে যে মূল বিষয়টা সেটা হলো রাজসাক্ষী। রাজসাক্ষী এবং আসামির অনুপস্থিতিতে বিচার ব্যবস্থা। আসামির অনুপস্থিতিতে অর্থাৎ যদি অপরাধের কুল কিনারা যদি পাওয়া না যায়, সাক্ষী প্রমাণ যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে কি করা যেতে পারে? অপরাধের ন্যায় বিচারের স্বার্থে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার স্বার্থে অপরাধী যারা আছে তাদের ভিতর থেকে একজনকে রাজসাক্ষী করা যেতে পারে। যে রাজসাক্ষীর স্বীকারোক্তির ভিত্তিতে বা তার জবানবন্দির ভিত্তিতে বা তার স্বীকৃতির ভিত্তিতে এই অপরাধের বিচার করা যেতে পারে। যখন কোনোভাবে অপরাধের তদন্ত করে যদি অপরাধ প্রমাণ করা যদি সম্ভব না হয়, সেই ক্ষেত্রে, শুধুমাত্র সেই ক্ষেত্রে অপরাধী ব্যক্তিকে রাজসাক্ষী গণনা করে বা এই রাজসাক্ষী করে বিচারক কি করতে পারেন? সেই অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। আর একটা বিষয় বলা হয়েছে, আসামি যদি হাজির করা সম্ভব না হয়, সেটা গ্রেপ্তার করে হোক, হুলিয়ার মাধ্যমে হোক বা ক্রোকের মাধ্যমে হোক, যেভাবেই হোক হাজির করা যদি সম্ভব না হয়, তাহলে সেই আসামির অনুপস্থিতিতে কি করা যাবে? বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে। আমরা এর আগেও পড়ছিলাম নারী শিশু নির্যাতন আইনের 21 ধারায়, নারী ও শিশু নির্যাতন আইনের 21 ধারায় আসামির অনুপস্থিতিতে বিচার ব্যবস্থা। আর এসিড অপরাধ দমন আইনে কত
এসিড অপরাধ দমন আইনের 18 ধারায়। 18 ধারায় বলা আছে, যদি আসামি ব্যক্তিকে হাজির করা না যায় বা আসামিকে হাজির করা না যায়, সেক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার ব্যবস্থা সম্পন্ন করা যাবে। এখানেও ঠিক বলা আছে, আসামিকে যদি হাজির করা সম্ভব না হয়, তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে। ধারা 337। ধারা 337-এ বলা হয়েছে, অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব। অর্থাৎ একটা অপরাধ যদি 5 জন, 7 জন, 10 জন অপরাধী একত্রে যদি কোনো অপরাধ সংগঠন করে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? একজন আর একজনের সহযোগী, একজন আর একজনের সহযোগী অপরাধী। তাহলে মোট কথা বলা চলে, যদি 5 জন অপরাধ করে, তাহলে 5 জনই 5 জনের সহযোগী অপরাধী। তাহলে অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব করা যেতে পারে। ধারা কত? ধারা 337। কোন ক্ষেত্রে এই প্রস্তাবটা করা যেতে পারে? অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। অপরাধের তদন্ত করার পর, অনুসন্ধান করার পর কোনোভাবে যদি অপরাধ প্রমাণ করা না যায়, সেই ক্ষেত্রে সেই অপরাধ প্রমাণ করার জন্য বা সেই অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, অথবা ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি থাকে তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য এই অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব করতে পারেন। এই ক্ষমার প্রস্তাব কে করতে পারেন? ম্যাজিস্ট্রেট করতে পারেন, ম্যাজিস্ট্রেট। আর এই যে ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব করা হবে, যাকে সাক্ষী হিসেবে ক্ষমার প্রস্তাব করা হবে, সেই ব্যক্তি যদি জবানবন্দি দিতে চায়, তাহলে ম্যাজিস্ট্রেট বা তদন্ত পরিচালনাকারী যে ম্যাজিস্ট্রেট থাকবেন, সেই ম্যাজিস্ট্রেট স্বয়ং নিজে সেই ক্ষমা প্রস্তাবকারী, যাকে ক্ষমা প্রস্তাব করা হয়েছে, সেই আসামির জবানবন্দি তিনি নিজে গ্রহণ করবেন। তিনি নিজে গ্রহণ করবেন বা গ্রহণ করতে ক্ষমতাবান। ধারা 337। ধারা 337-এর 1। ধারা 337-এর মূল কথা হলো, অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব। অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব। ধারা 337-এর 1। দায়রা আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ, কোন আদালতে? দায়রা আদালতে। ধারা 9-এ বলা ছিল, দায়রা আদালত, দায়রা জজ নিয়োগ, দায়রা আদালত গঠন, দায়রা জজ নিয়োগ। ধারা 9। আর ধারা 337-এর আগে বলা হয়েছে, দায়রা আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ বা 10 বছর কারাদণ্ডের কোনো অপরাধ বা দণ্ডবিধির 221 ধারার 7 বছরের কোনো অপরাধ, অথবা দণ্ডবিধির 216-র ক, 369, 401, 435, 447-এর ক ধারার অপরাধের ক্ষেত্রে মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধান, তদন্ত বা বিচারের যে কোনো পর্যায়ে অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, অথবা অপরাধ সম্পর্কে গোপন তথ্যের অধিকারী ব্যক্তির সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে ক্ষমার প্রস্তাব দিতে পারেন। তখন অপরাধ সংগঠনের ব্যাপারে মূল অপরাধী বা সহায়তাকারী হিসেবে জড়িত প্রত্যেক ব্যক্তি সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করতে হবে। কে প্রকাশ করবেন? যে ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দেওয়া হবে বা যে অপরাধীকে বা যে আসামিকে ক্ষমার প্রস্তাব দেওয়া হবে, তিনি কি করবেন? যে অপরাধ সংগঠিত হয়েছে, সেই অপরাধের সাথে যারা মূল অপরাধী, যারা আছে, যারা অপরাধের সাথে জড়িত আছে, সেই মূল অপরাধী বা সহায়তাকারী হিসেবে যারা জড়িত আছে, তাদের প্রত্যেক ব্যক্তি সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করতে বাধ্য থাকবে। ধারা 337-এর 1। তাহলে ধারা 337-এর 1-এ বলা হয়েছে, দায়রা আদালতে, কেবলমাত্র দায়রা আদালতে বিচারযোগ্য। তাহলে ধারা 337-এর 1-এ বলা হয়েছে, এখানে এমসিকিউ থাকতে পারে, কোন আদালতের অপরাধের বিচারকালীন
আসামিকে ক্ষমার প্রস্তাব করা যেতে পারে যদি দেওয়া হয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালত, কোন আদালত? তখন অবশ্যই উত্তর হবে দায়রা আদালত। দায়রা আদালতে যদি কোনো অপরাধের বিচার হয়, সেই অপরাধের শাস্তি যদি 10 বছর কারাদণ্ড হয় বা দণ্ডবিধির 221 ধারার অপরাধ হয় বা 216 ক, 369, 401, 435, 447 ক ধারার অপরাধ হয় এবং সেই অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচারের যে কোনো পর্যায়ে অনুসন্ধান কে করেন? ম্যাজিস্ট্রেট করেন, আদালত করেন বা বিচারক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়। পুলিশ অফিসার তদন্ত করেন অথবা অন্য কোনো অফিসারও তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন। আর বিচার কার্যক্রম কে করেন? আদালত বিচার কার্যক্রম সম্পন্ন করেন। এখন এই অনুসন্ধান, এই তদন্ত বা এই বিচারের কোনো এক পর্যায়ে যদি মনে হয় যে অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অথবা অপরাধ সম্পর্কে গোপন তথ্য জানে, এরূপ ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন। তাহলে ওই ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দিতে পারেন। কে দিতে পারেন? ম্যাজিস্ট্রেট ক্ষমার প্রস্তাব দিতে পারেন। ধারা 337-1, যখন ক্ষমার প্রস্তাব করা হবে তখন অপরাধ সংগঠনের ব্যাপারে, অপরাধের সাথে যারা মূলভাবে জড়িত, যারা অপরাধ করছে, যারা মূল অপরাধী তাদের সম্পর্কে এবং যারা সহায়তা করছে এবং মূল অপরাধী এবং সহায়তাকারী অপরাধী যারা আছে তাদের প্রত্যেককে সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দিবেন এবং সত্য ঘটনা বা সত্য তথ্য তিনি প্রকাশ করবেন। ধারা 337-1। ধারা 337-1 ক। একের ক, একের কতে বলা হয়েছে উপধারা 1 অনুসারে ক্ষমার প্রস্তাব করা হলে ম্যাজিস্ট্রেট অবশ্যই কারণ লিপিবদ্ধ করবেন। তাহলে উপধারা 1-এ যখন ক্ষমার প্রস্তাব করা হবে, এই ক্ষমার প্রস্তাবটা যখন ম্যাজিস্ট্রেট করবেন অবশ্যই তিনি কারণ লিপিবদ্ধ করবেন। কি জন্য? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, যে অপরাধ করছে তাকে শাস্তি দেওয়ার জন্য, যে ব্যক্তি অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে ন্যায় বিচার দেওয়ার জন্য। তাহলে এই সকল কারণে যখন এই ক্ষমার প্রস্তাব দেওয়া হবে, তিনি কি কারণে এই ক্ষমার প্রস্তাব দিলেন সেই বিষয়টি তিনি অবশ্যই লিপিবদ্ধ করবেন। অর্থাৎ উপধারা 1 অনুসারে ক্ষমার প্রস্তাব করা হলে ম্যাজিস্ট্রেট অবশ্যই কারণ লিপিবদ্ধ করবেন। ধারা 337-1 ক। ধারা 337-1 ক। ধারা 337-2, দুইয়ে বলা হয়েছে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তির সাক্ষী হিসেবে জবানবন্দি গ্রহণ করতে হবে। যখন একজন অপরাধীকে ক্ষমার প্রস্তাব করা হবে, সেই অপরাধী ব্যক্তি কি করবেন? কি জন্য তিনি ক্ষমা নেবেন? তিনি কি করবেন? তিনি অপরাধের বিষয়ে তথ্য প্রকাশ করবেন, অপরাধীদের তথ্য প্রকাশ করবেন, অপরাধের মূল ঘটনা সম্পর্কে বলবেন, কে কে জড়িত, কে কে অপরাধ করছে, কে হাত ধরেছিল, কে মারছে, কে ঘুষি দিছে, কে কিল মারছে, কে মাথায় বাড়ি দিছে, কে ছুরিতে আঘাত করছে, এই সকল তথ্য বা অপরাধ সংগঠনের জন্য যে সকল ব্যক্তি সহায়তা করছে তাদের প্রত্যেক ব্যক্তি সম্পর্কে তিনি তথ্য প্রকাশ করবেন। এবং এই তথ্য তিনি ওই ব্যক্তিকে যখন ক্ষমার প্রস্তাব করা হবে, তিনি ক্ষমার প্রস্তাব গ্রহণকারী যে ব্যক্তি থাকবেন, যদু মধু কদু, যে কোনো ব্যক্তি এই ক্ষমার প্রস্তাব যখন গ্রহণ করবেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যখন যদু মধু কদুকে বলবে যে তুমি যদি সত্য ঘটনা প্রকাশ করো তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, এই ক্ষমার প্রস্তাব দেওয়ার পর যদু মধু অথবা কদু যেই এই প্রস্তাব গ্রহণ করবে তখন তাকে সাক্ষী হিসেবে তার জবানবন্দি গ্রহণ করতে হবে। ধারা 337-2। ধারা 337-1 বলা হয়েছে দায়রা আদালতে বিচারযোগ্য বা বিচারকালে বা বিচার চলমান এমন কোনো অপরাধের যদি শাস্তি 10 বছর হয় অথবা দণ্ডবিধির 221, 216 ক, 369, 401, 435, 447 ক ধারার অপরাধের যদি বিচার কার্যক্রম চলমান থাকে অথবা অনুসন্ধান কার্যক্রম চলমান থাকে, তদন্ত কার্যক্রম চলমান থাকে, এর যে কোনো সময় তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো সময় ম্যাজিস্ট্রেট অথবা বিচারক অপরাধের মূল তথ্য উদ্ঘাটন করার জন্য, অপরাধ সম্পর্কে জানে বা অবগত আছে বা অপরাধের তথ্য আছে, গোপন তথ্য আছে, এরূপ ব্যক্তিকে
সাক্ষী হওয়ার জন্য ক্ষমার প্রস্তাব প্রদান করতে পারেন। যখনই ক্ষমার প্রস্তাব প্রদান করা হবে, ওই ব্যক্তি যখন এই প্রস্তাব গ্রহণ করবেন, তিনি অবশ্যই অপরাধের মূল ঘটনা এবং অপরাধের সাথে যারা মূলভাবে জড়িত, যারা মূল অপরাধী এবং যারা সহায়তাকারী, তাদের প্রত্যেক ব্যক্তির সম্পর্কে তিনি তথ্য প্রকাশ করবেন এবং তথ্যটি অবশ্যই সত্য তথ্য বা সত্য ঘটনা প্রকাশ করতে তিনি বাধ্য থাকবেন। ধারা 337-এর 1। ধারা 337-এর 2, যখনই ক্ষমার প্রস্তাব করা হবে, উপধারা 1 অনুসারে যখনই ক্ষমার প্রস্তাব করা হবে, কি কারণে বা কি উদ্দেশ্যে এই ক্ষমার প্রস্তাব করা হয়েছে, ম্যাজিস্ট্রেট অবশ্যই তার কারণ লিপিবদ্ধ করবেন। কারণ একজন ম্যাজিস্ট্রেট যখন ক্ষমার প্রস্তাব দেবেন, ক্ষমার যখন প্রস্তাব দেবেন, তখন তিনি কি করবেন, ক্ষমার প্রস্তাব কি কারণে দেওয়া হয়েছে সেই বিষয়টি তিনি অবশ্যই লিপিবদ্ধ করবেন। ধারা 337-এর 1-এর ক। ধারা 337-এর 2-এ বলা হয়েছে, ক্ষমার প্রস্তাব গ্রহণকারী অপরাধী ব্যক্তি সাক্ষী হিসেবে তখন গণ্য হবে। কি হিসেবে গণ্য হবে? সাক্ষী হিসেবে গণ্য হবে। আর এই সাক্ষীকে কোন সাক্ষী বলা হয়? রাজসাক্ষী। সাক্ষীরও আবার ভিন্নতা আছে, সাধারণ সাক্ষী, এ হবে হলো রাজসাক্ষী। এ রাজসাক্ষী যখন ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমার প্রস্তাব তিনি গ্রহণ করবেন, তিনি আর সাধারণ কোনো সাক্ষী হবেন না, তখন হবেন তিনি রাজসাক্ষী। এই রাজসাক্ষী যখন তিনি হবেন, তখন তার সাক্ষ্য বা জবানবন্দি গ্রহণ করতে হবে। কে গ্রহণ করবেন? ম্যাজিস্ট্রেট, স্বয়ং ম্যাজিস্ট্রেট বা তদন্তকারী ম্যাজিস্ট্রেট যে থাকবেন না কেন, অনুসন্ধানকারী ম্যাজিস্ট্রেট বা বিচারক যে থাকবেন না কেন, তিনি স্বয়ং নিজে এই রাজসাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে পারবেন। ধারা 337-এর 2। তাহলে একে বলা হয়েছে ক্ষমার প্রস্তাব, 1-এর ক-তে বলা হয়েছে কারণ লিপিবদ্ধ করতে হবে। কি কারণে ক্ষমার প্রস্তাব করা হয়েছে সেই কারণটি অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। 2-এ বলা হয়েছে যে ব্যক্তি বা যে অপরাধী বা যে আসামি এই ক্ষমার প্রস্তাব গ্রহণ করবে, তার সাক্ষী গ্রহণ করতে হবে বা তার জবানবন্দি লিপিবদ্ধ করতে হবে। ধারা 337-এর 2। ধারা 337-এর 2-এর ক, ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তি অথবা রাজসাক্ষী জামিনে না থাকলে বিচার শেষ না হওয়া পর্যন্ত হাজতে আটক থাকবেন। এখন যখন কোনো অপরাধী ব্যক্তি যখন এই ক্ষমার প্রস্তাব গ্রহণ করবেন, ওই ব্যক্তি যদি জামিনে না থাকে, জামিনে থাকলে তো তিনি কোথায় থাকবেন? হয় তার বাড়িতে থাকবেন, না হলে তার বাড়ির আশেপাশে থাকবেন, ঘোরাঘুরি করবেন, এদিক যাবেন সেই দিক যাবেন। জামিনেরও কিছু শর্ত থাকে, সেই শর্ত মোতাবেক তিনি দূরে কোথাও যেতে পারবেন না, তিনি অবশ্যই বাড়িতে অবস্থান করবেন। কিন্তু ওই ব্যক্তি যদি জামিনে যদি ওই ব্যক্তি না থাকে, তাহলে তিনি কোথায় থাকবেন? অবশ্যই কারাগারে থাকবেন বা সরকারি হেফাজতে থাকবেন। এবং এই অপরাধের যে অপরাধের জন্য তিনি রাজসাক্ষী হয়েছেন, সেই অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে হাজতে আটক রাখতে হবে। এখন একজন অপরাধীকে আটক রাখতে হবে কি জন্য? কোনো কারণ আছে তো, অবশ্যই কোনো কারণ আছে। এখন সে তো আর আসামি নয়, সে এখন রাজসাক্ষী। কেন রাজসাক্ষীকে আটক রাখতে হবে? আটক রাখার কারণ কি? অবশ্যই কিছু কারণ আছে। সে যেন বাইরে অন্য কোনো মানুষের সাথে কথা বলতে না পারে, সে যেন কোনো তথ্য অন্য কোনো জায়গায় পাচার করতে না পারে, বা অন্য কোনো মানুষ যেন তাকে ভুল বুঝাইতে না পারে যে তুমি রাজসাক্ষী হইলা কেন, তোমার জন্য আরো 2, 4, 5 জনের ফাঁসি হইতে পারে, বা তাদের দণ্ড হইতে পারে, বা তারা বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করতে পারে, বা তোমার ভবিষ্যতে সমস্যা হইতে পারে। ঠিক আছে, এই সকল বিভিন্ন ধরনের হুমকি ধামকি আসতে পারে, বা কোনো মানুষ তার মগজ ধোলাই করতে পারে। সেই জন্য কি করতে হয়? এই রাজসাক্ষী যদি জামিনে না থাকে, তাহলে মামলার বা অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হাজতে আটক রাখা হয়। ধারা 337-এর 2-এর ক। তদন্ত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট স্বয়ং রাজসাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন। অর্থাৎ যে ম্যাজিস্ট্রেট তদন্ত কার্যক্রম করবেন বা অনুসন্ধান কার্যক্রম করবেন, সেই ম্যাজিস্ট্রেট নিজে কি করবেন? তিনি নিজেই রাজসাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন। ধারা 337-এর 2-এর ক। ধারা 337। ধারা 337-এর একে বলা হয়েছে, যখন অপরাধের বিচার কোনোভাবে করা সম্ভব হবে না, তখন অপরাধের মূল তথ্য জানে বা অপরাধের সাথে সংযুক্ত বা অপরাধের সম্পর্কে গোপন তথ্য আছে, এরূপ কোনো ব্যক্তিকে রাজসাক্ষী হওয়ার জন্য কি করতে পারেন? ম্যাজিস্ট্রেট রাজসাক্ষী হওয়ার জন্য ক্ষমার প্রস্তাব করতে পারেন। যখন এই প্রস্তাবটা করা হয়, সেই প্রস্তাব যদি অপরাধী ব্যক্তি যদি গ্রহণ করে, তিনি যে তথ্য প্রকাশ করবেন অবশ্যই মূল অপরাধী সম্পর্কে এবং
সহায়তাকারী অপরাধী যারা থাকবেন তাদের বিষয়ে তিনি এই পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করবেন। দেখা গেল অর্ধেক বললো আর অর্ধেক বললো না, সেটা হবে না, তথ্যটা অবশ্যই পূর্ণাঙ্গ হতে হবে। মানে এ থেকে জেড পর্যন্ত, এর ভিতরে কোনো ফাঁকা থাকা যাবে না, একদম এ থেকে জেড পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে। এবং তিনি যে তথ্য প্রকাশ করবেন তা অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে এবং সত্য হতে হবে, কোনো মিথ্যা তথ্য প্রকাশ করা যাবে না। ধারা 337-এর 1। ধারা 337-এর 1-এর ক, যদি ম্যাজিস্ট্রেট রাজসাক্ষী হওয়ার জন্য ক্ষমার প্রস্তাব করেন, তিনি কি কারণে ক্ষমার প্রস্তাব করছেন সে কারণটি অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। ধারা 337-এর 2 দিয়ে বলা হয়েছে, যে ব্যক্তিকে রাজসাক্ষী হিসেবে রাজসাক্ষী করার জন্য ক্ষমার প্রস্তাব করা হয়েছে সে ব্যক্তি যদি রাজসাক্ষী হইতে রাজি হয়, তাহলে সেই রাজসাক্ষীর জবানবন্দি বা তাকে সাক্ষী হিসেবে গণনা করে তার সাক্ষ্য গ্রহণ করতে হবে। ধারা 337-2। ধারা 337-2-এর ক, ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তি রাজসাক্ষী, অর্থাৎ যে ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে সেই ব্যক্তি কি হবেন? রাজসাক্ষী হবেন। তিনি আর অপরাধী থাকবেন না, তিনি হবেন রাজ সাক্ষী। এই রাজ সাক্ষী যদি জামিনে বাইরে না থাকেন, তিনি যদি হাজতে আটক থাকেন, তাহলে অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত, শেষ বলতে অপরাধের যদি রায় না হয় বা আদেশ না হয়, সে আদেশ না হওয়া পর্যন্ত তিনি হাজতে আটক থাকবেন। ধারা 337-2-এর ক। এখানে একটা বিষয় নোট করে রাখেন, যে ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন বা অনুসন্ধান কার্যক্রম করবেন, তিনি রাজসাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন, তিনি রাজসাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন। ধারা 337। তাহলে ধারা 337-এ বলা হয়েছে, রাজসাক্ষী হওয়ার জন্য অপরাধী ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব প্রদান কে করতে পারেন? স্বয়ং ম্যাজিস্ট্রেট করতে পারেন। কোন ম্যাজিস্ট্রেট? যে ম্যাজিস্ট্রেট অপরাধের অনুসন্ধান করেন, বিচার করেন বা তদন্ত করেন, তিনি সেই অপরাধী ব্যক্তিকে রাজসাক্ষী হওয়ার জন্য ক্ষমার প্রস্তাব করতে পারেন। ধারা 337। ধারা 338, ক্ষমার প্রস্তাব দিবার নির্দেশ দানের ক্ষমতা। ক্ষমার প্রস্তাব দিবার ক্ষমতা। ধারা 338, দায়রা আদালত কর্তৃক রায় দেওয়ার পূর্বে অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা গোপন তথ্যের অধিকারী বলে অনুমিত কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে আসামিকে শর্তে ক্ষমা মঞ্জুর করতে পারেন, অথবা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ক্ষমা মঞ্জুর করার নির্দেশ দিতে পারেন। তাহলে ধারা 338-এ বলা হয়েছে কোন ব্যক্তি এই ক্ষমা মঞ্জুর করতে পারেন অথবা কোন ম্যাজিস্ট্রেট এই ক্ষমা মঞ্জুর করার জন্য নির্দেশ দিতে পারেন। তাহলে বলা হয়েছে দায়রা আদালত, অপরাধটার কোথায় বিচার হবে? দায়রা আদালতে বিচারাধীন। ধারা 337-এ বলা হয়েছে, যদি কোনো অপরাধের বিচার দায়রা আদালতে চলে বা অনুসন্ধান চলে বা তদন্ত চলে, যা কিছুই চলুক না কেন, অবশ্যই অপরাধটি দায়রা আদালতে হতে হবে, দায়রা আদালতে হতে হবে, অথবা দায়রা আদালতের চেয়ে উচ্চ আদালতে, দায়রা আদালতের নিম্নে নয়। সিনিয়রগণ যা পারে জুনিয়ররা তা পারে না, কিন্তু জুনিয়ররা যা পারে সিনিয়ররা সে জিনিসটা করতে পারেন। এটা ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে বললাম, অথবা আমাদের পুলিশ অফিসারদের ক্ষেত্রেও চিন্তা করে দেখেন, একজন থানার অফিসার যে সকল কাজ করতে পারে, একজন এএসপি সার্কেল অথবা একজন পুলিশ সুপার অথবা একজন টিআইজি র্যাঙ্কের অফিসার সে সকল কার্যক্রম করতে পারেন, ক্ষমতাবান, সে সকল কাজ করতে তারা ক্ষমতাবান। কিন্তু একজন সার্কেল এএসপি যেগুলা কাজ করতে পারেন, একজন থানার ওসি অথবা একজন থানার সাব ইন্সপেক্টর সেই কার্যক্রম করতে পারেন না, কারণ তার সেই ক্ষমতা নাই। ঠিক সেম আদালতের দিকেও একটা দায়রা আদালত যে সকল কার্যক্রম করতে পারেন, একটা ম্যাজিস্ট্রেট আদালত সেই কার্যক্রম করতে পারেন না। সেই জন্য এখানে বলা হয়েছে 337 দ্বারায় অপরাধটার বিচার কোথায় হতে হবে? সর্বনিম্ন দায়রা আদালতে। দায়রা আদালতে বিচারাধীন কোন অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ক্ষমার প্রস্তাব দিতে পারেন। কোন আদালতে? দায়রা আদালতে। তাহলে দায়রা আদালতে যেহেতু দেওয়া যায়, তাহলে অবশ্যই হাইকোর্টেও দেওয়া যেতে পারে, হাইকোর্টেও দেওয়া যেতে পারে। বইয়ে নাই, কিন্তু আমি শুধু এটা ফর্মালিটি করার জন্য বললাম। যেহেতু দায়রা আদালত পারেন, সেহেতু তার সিনিয়র আদালত অবশ্যই এই ক্ষমা মঞ্জুরের প্রস্তাব দিতে পারেন। তাহলে দায়রা আদালত কর্তৃক রায় দেওয়ার পূর্বে অর্থাৎ এখনো রায় হয় নাই, কখন এই ক্ষমার প্রস্তাব কখন দেওয়া হয়?
অপরাধের অনুসন্ধান, তদন্ত বা বিচারের যে কোনো সময় অথবা রায় দেওয়ার পূর্বে অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা গোপন তথ্যের অধিকারী এরূপ কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে আসামিকে অর্থাৎ অপরাধী ব্যক্তিকে শর্তে ক্ষমা মঞ্জুর করতে পারেন। কে পারেন? দায়রা আদালত পারেন। অর্থাৎ দায়রা আদালতের যে বিচারক থাকবেন, দায়রা জজ থাকবেন, তারা পারবেন। অথবা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ক্ষমা মঞ্জুর করার নির্দেশ দিতে পারেন। কে দিতে পারেন? দায়রা আদালত দিতে পারেন যে তুমি এদের ক্ষমা মঞ্জুর করতে পারো। এই ক্ষমতাটা তোমাকে দেওয়া হলো, বা দায়রা আদালতের নির্দেশ সাপেক্ষে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ক্ষমা মঞ্জুর করার নির্দেশ দিতে পারেন। কে পারেন? দায়রা আদালত পারেন, বা দায়রা আদালতের জজগণ এই ক্ষমতা দিতে পারেন। ধারা 338। তাহলে ধারা 337-এ বলা হয়েছে ক্ষমার প্রস্তাব দেওয়া যেতে পারে। আর ধারা 338-এ বলা হয়েছে কে দিতে পারেন ক্ষমার প্রস্তাব? দায়রা আদালত দিতে পারেন, দায়রা আদালতের জজ দিতে পারেন বা বিচারক দিতে পারেন। আর কে পারেন? দায়রা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে অপর কোন ম্যাজিস্ট্রেট। এখানে কোন ম্যাজিস্ট্রেট সেটা বলা হয়েছে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ক্ষমা মঞ্জুর করার জন্য নির্দেশ দিতে পারেন। কে দিতে পারেন? দায়রা আদালত দিতে পারেন। ধারা 338। তাহলে ধারা 337-এ বলা হয়েছে ক্ষমা মঞ্জুর করার জন্য প্রস্তাব দেওয়া যায়। আর ধারা 338-এ বলা হয়েছে এই ক্ষমার প্রস্তাব দিবার ক্ষমতা কে? এই ক্ষমার প্রস্তাব দিতে পারেন। ধারা 338। ধারা 339। ধারা 339, রাজসাক্ষী অথবা যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার বিচার করা যাবে। এখন কথা হলো একজন অপরাধীকে বাঁচানোর জন্য তো না, মূল বিষয়টা হলো যখন অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয় না, অনুসন্ধান তদন্ত করার পরেও যদি অপরাধের সত্যতা যদি পাওয়া না যায়, আসামিদের বিরুদ্ধে যদি কোনো তথ্য বা প্রমাণ পাওয়া না যায়, সেক্ষেত্রে কি করা হয়? আসামিদের মাঝে থেকে একজনকে ক্ষমা মঞ্জুরের প্রস্তাব দিয়ে রাজসাক্ষী হিসেবে গণনা করা হয়। এখন সেই রাজসাক্ষীর আবার কেন বিচার করতে হবে বা কেন বিচার করা যাবে? ধারা 339। ধারা 339, রাজসাক্ষীর বিচার করা যাবে অথবা যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে সেই ব্যক্তির বা সেই অপরাধীর বা সেই আসামির বিচার করা যাবে। ধারা 339। ধারা 339-এর একে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 337 ও 338 ধারা অনুসারে যে আসামিকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে এবং সরকারি কৌশলী যদি প্রত্যয়ন করেন যে সরকারি কৌশলী অর্থাৎ পিপি, পাবলিক প্রসিকিউটর, ধারা 4-1 পিপি, পাবলিক প্রসিকিউটর যদি মনে করেন যে রাজসাক্ষী অথবা যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে সে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অত্যাবশ্যক কোনো তথ্য গোপন করে বা মিথ্যা সাক্ষ্য দেয় অথবা যে শর্তে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তা পালন করে নাই, তাহলে উক্ত অপরাধীকে তার অপরাধের জন্য বিচার করা যাবে। ধারা 339-1। তবে শর্ত থাকে যে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তিকে অন্য আসামিদের সাথে একত্রে বিচার করা যাবে না। এখন দেখা গেল যে অপরাধটা করার জন্য 4-5 জন অপরাধীর বিচার চলতেছে, যদু মধু কদু রহিম করিম। এখন দেখা গেল এর ভিতরে করিম কি করছে? রাজসাক্ষী হয়েছে। এখন এই রাজসাক্ষী হওয়ার পর এই করিম যদু মধু কদু রহিম এবং রহিমের বিষয়ে সঠিক তথ্য প্রদান করে নাই, পূর্ণাঙ্গ তথ্য দেয় নাই বা সত্য ঘটনা সে বলে নাই। কে সহায়তা করছে আর কে মূল অপরাধী, এদের বিষয়ে যখন পূর্ণাঙ্গ তথ্য দেবে না, তখন কি করা হবে? এই করিম যে রাজসাক্ষী হয়েছে বা ক্ষমার প্রস্তাব গ্রহণ করছে, এই রহিমের বিচার করা যাবে। তবে শর্ত থাকে যে এই রহিমের বিচার যদু মধু কদু এবং রহিমের সাথে একত্রে করা যাবে না, ভিন্ন আদালতে ভিন্নভাবে এই করিমের বা রাজসাক্ষীর বা ক্ষমার প্রস্তাব গ্রহণকারী যে ব্যক্তি বা অপরাধী বা আসামি তার বিচার করা যাবে। কোথায় করা যাবে? অন্য আদালতে করা যাবে। ধারা 339। তার ধারা 337-এ বলা হয়েছে রাজসাক্ষী হওয়ার জন্য প্রস্তাব করা যাবে
বা ক্ষমার প্রস্তাব দেওয়া যাবে। ধারা 338-এ বলা হয়েছে কে দিতে পারবেন এই রাজসাক্ষী হওয়ার জন্য বা ক্ষমার প্রস্তাব দেওয়ার জন্য কে ক্ষমতাবান। দায়রা আদালত অথবা দায়রা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এই ক্ষমার প্রস্তাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করতে পারেন। আর ধারা 339-এ বলা হয়েছে যে ক্ষমার প্রস্তাব দেওয়া হলো ঠিক আছে, এখন রাজসাক্ষী যদি মূল তথ্য যদি বলে না দেয় বা ঘটনা যদি সে যদি কিছু লুকায়িত রাখে বা সত্য ঘটনা যদি সে যদি না বলে বা পূর্ণাঙ্গ তথ্য যদি সে না দেয় বা কিছু তথ্য দিল কিছু তথ্য সে দিল না, গোপন করলো, অথবা কিছু সে মিথ্যা তথ্য দিল, সেই ক্ষেত্রে সে কি করছে, তাকে যে ক্ষমার প্রস্তাব করা হয়েছে এবং যে শর্তগুলো দেওয়া হয়েছে, কি শর্ত দেওয়া হয়েছে, যে মূল অপরাধী এবং অপরাধ সম্পর্কে এবং অপরাধে যারা সহায়তা করছে তাদের সম্পর্কে কি করবে, পূর্ণাঙ্গ তথ্য দেবে, এ থেকে জেড, এর ভিতরে একটু লুকানো যাবে না, এ থেকে জেড। এর ভিতরে যে মনে করেন যে আরো অক্ষরগুলো আছে, একটা অক্ষর মনে করেন সে লুকাইলো, একটা জিনিসও লুকানোর কোনো অপশন নাই। এ থেকে জেড, এ থেকে জেড পর্যন্তই বলতে হবে এবং তথ্যটি অবশ্যই সত্য এবং নির্ভরযোগ্য হইতে হবে। কোনো প্রকার মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। যদি সে মিথ্যা তথ্য প্রদান করে অথবা দেখা গেল এর ভিতরে কোনো একটা তথ্য যদি সে না দেয়, তাহলে সে কি করছে, ক্ষমার প্রস্তাব যে শর্তে দেওয়া হয়েছে সেই শর্ত লঙ্ঘন করছে। যখনই সেই শর্ত লঙ্ঘন করবে তখন তার বিচার করা যাবে, কিন্তু তার বিচার অন্যান্য যে তার আসামি আছে তাদের সাথে একত্রে করা যাবে না। ধারা 339-1। ধারা 339-2, উক্ত রাজসাক্ষীর বিবৃতি বিচারে তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ যখনই সে মিথ্যা তথ্য দেবে তখন কি করা যাবে, তার যে বিবৃতি থাকবে তার বিবৃতি তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 339-2। ধারা 339-2। তো ধারা 337-এ বলা হয়েছে রাজসাক্ষী হওয়ার জন্য অথবা ক্ষমার প্রস্তাব আম, অপরাধের তথ্য দেওয়ার জন্য ক্ষমার প্রস্তাব করা যেতে পারে। ধারা 337। ধারা 338-এ বলা হয়েছে ক্ষমার প্রস্তাব করার ক্ষমতা কার কার আছে বা কোন কোন ম্যাজিস্ট্রেটের আছে। ধারা 338। ধারা 339-এ বলা হয়েছে যাকে রাজসাক্ষী করা হবে তার বিচার করা যাবে। সে যদি ক্ষমার প্রস্তাবে যে শর্ত আছে সেই শর্ত যদি লঙ্ঘন করে, কি কি লঙ্ঘন করতে পারে, সে যদি মিথ্যা তথ্য দেয়, সে যদি পূর্ণাঙ্গ তথ্য না দেয়, সে যদি তথ্য যদি গোপন করে, সে যদি অপরাধ সম্পর্কে যদি বিবরণ না দেয় বা না জানায় বা মিথ্যা তথ্য দেয়, তাহলে সে ক্ষমার প্রস্তাব বা ক্ষমার শর্ত অবশ্যই লঙ্ঘন করছে। যখনই সে লঙ্ঘন করবে তখন তার কি করা যাবে, তার অপরাধের বিচার করা যাবে। আর তার যখন বিচার করা হবে তখন অন্যান্য অপরাধীর সাথে একত্রে তার বিচারটা করা যাবে না, ভিন্ন আদালতে তার বিচার করতে হবে। ধারা 339। এখানে একটা বিষয় নোট রাখেন, রাজসাক্ষী যে ক্ষমার শর্ত পালন করে নাই তা প্রমাণ করার দায়িত্ব সরকারের উপর বর্তাইবে। অর্থাৎ রাজসাক্ষী যে এখানে মিথ্যা তথ্য দিছে এইটা প্রমাণ করার দায়িত্ব কার, সরকারের। এখানে অন্য কোনো ব্যক্তি প্রমাণ করতে বাধ্য নয় বা অপরাধী ব্যক্তি নিজে তো মিথ্যা তথ্যই প্রদান করছে, এখানে প্রমাণ করার দায়িত্ব সরকারের। আর দিয়ে বলা হয়েছে রাজসাক্ষী যে বিবৃতি দেবে বা জবানবন্দি প্রদান করবে সেই বিবৃতি বা জবানবন্দি তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। ধারা 339-2। ধারা 339-2। ধারা 339-ক, রাজসাক্ষীর বিচারের পদ্ধতি। ধারা 339-এ বলা হয়েছে রাজসাক্ষীর বিচার করা যাবে। আর ধারা 339-কতে বলা হয়েছে রাজসাক্ষীর বিচার কিভাবে করা যাবে। ধারা 339-1, যে আদালত বিচার করতে পারবে। রাজসাক্ষীর বিচার কোন আদালত করতে পারবে। ধারা 339-1, যে আদালত বিচার করতে পারবে। 1-ক, দায়রা আদালত হলে ফৌজদারি কার্যবিধি 265-র ঘ ধারার 2 উপধারা অনুসারে আসামিকে চার্জ পড়ে শোনানো ও বুঝে দেওয়ার পূর্বে, আসামিকে চার্জ পড়ে শোনানো ও বুঝে দেওয়ার পূর্বে, এবং খ, ম্যাজিস্ট্রেট আদালত হলে সরকার পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পূর্বে। অর্থাৎ সরকার পক্ষের যে সাক্ষ্য থাকবে সেই সাক্ষ্য গ্রহণের পূর্বে আসামিকে জিজ্ঞাসা করতে হবে তিনি ক্ষমার শর্ত পালন করেছে বলে দাবি করে কিনা। অর্থাৎ তিনি, তাকে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত তিনি পালন করছে কিনা।
সেই বিষয়ে তাকে কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে যে আপনি ক্ষমার শর্ত পালন করছেন কিনা, বা আপনি দাবি করেন কিনা যে আপনি ক্ষমার শর্ত পালন করছেন। ধারা 339-এর ক। তাহলে কোন আদালত করতে পারবে? দায়রা আদালত পারবে। দায়রা আদালত যদি হয়, ফৌজদারি কার্যবিধির 265-র ঘ ধারার 2 উপধারা অনুসারে আসামিকে চার্জ পড়ে শোনানো ও বুঝে দেওয়ার পূর্বে, এবং ম্যাজিস্ট্রেট আদালত যদি হয় ম্যাজিস্ট্রেট আদালত যদি হয় সরকার পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পূর্বে আসামিকে জিজ্ঞাসা করতে হবে তাকে যে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি ক্ষমার প্রস্তাব শর্ত বা ক্ষমার যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্তগুলো তিনি পালন করেছেন কিনা, তিনি এ বিষয়ে দাবি করেন কিনা যে তিনি ক্ষমার প্রস্তাব পালন করছেন, ক্ষমার শর্তগুলা পালন করছেন। ধারা 339-এর কয়ের 2, আসামি দাবি করলে আদালত তা লিপিবদ্ধ করবেন এবং বিচার চালিয়ে যাবেন। আদালতকে সিদ্ধান্ত নিতে হবে তিনি শর্ত পূরণ করেছেন কিনা, এবং তিনি যদি শর্ত পূরণ করেন তাহলে আদালত খালাসের রায় দেবেন। একজন রাজসাক্ষী কখন নির্বাচন করা হয়? যখন অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন হয়ে পড়ে। কোনো তথ্য প্রমাণ যদি না হওয়া যায়, তখন অপরাধীর মাঝ থেকে একজনকে কি করা হয় যে তোমাকে খালাস দেওয়া হবে, তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, এই সকল বিষয়ে শর্ত দিয়ে অপরাধীর মাঝ থেকে একজনকে রাজসাক্ষী করা হয়। এখন সেই রাজসাক্ষীর বিচার করা যায় কত? ধারা 339। ধারা 339-এ রাজসাক্ষীর বিচার করা যায়। আর ধারা 339-এর কয়ের বলা হয়েছে রাজসাক্ষীর বিচারের পদ্ধতি, অর্থাৎ কোন কোন পদ্ধতি অবলম্বন করে রাজসাক্ষীর বিচার করা যায়। ধারা 339-এর কয়ে একে বলা হয়েছে যে আদালত বিচার করতে পারবে দায়রা আদালত। দায়রা আদালত যদি হয় ফৌজদারি কার্যবিধি আইনের 265-র ঘ 265-র 265-র ঘতে কি বলা হয়েছে? সওয়াল জবাব সম্ভবত না, 265-র ঘতে চার্জ প্রণয়ন বা চার্জ গঠন, চার্জ চার্জ সম্পর্কে বলা হয়েছে বা অভিযোগ সম্পর্কে। 265-র ঘ ধারার 2 উপধারায় বলা হয়েছে আসামিকে চার্জ পড়ে শোনাইতে হবে। আসামিকে চার্জ পড়ে শোনানো ও বুঝে দেওয়ার পূর্বে, অর্থাৎ আসামিকে যখন চার্জ চার্জ শোনানো হবে বা বুঝে দেওয়া হবে, সে বুঝে দেওয়ার পূর্বে দায়রা আদালতে যদি হয়, দায়রা আদালতে যদি অপরাধের বিচার চলে, তাহলে সেই আদালত যখন অপরাধীকে চার্জ পড়ে শোনাবেন অথবা বুঝিয়ে দিবেন, তার পূর্বে কি করতে হবে? রাজসাক্ষীর বিচার করতে হবে। আর একটা বিষয় বলা আছে, যদি ম্যাজিস্ট্রেট আদালত হয় তাহলে সরকার পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পূর্বে, অর্থাৎ সরকার পক্ষের যে সাক্ষ্য থাকবে বা সাক্ষী থাকবে, সেই সাক্ষীরা যে সাক্ষ্য প্রদান করবেন সেই সাক্ষ্য প্রদানের পূর্বেই তার বিচার করতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে তোমাকে যে ক্ষমার শর্তগুলো দেওয়া হয়েছিল, ক্ষমা প্রস্তাব কি, ক্ষমার যে শর্তগুলো পালন করার জন্য দেওয়া হয়েছিল, তুমি সে শর্তগুলো পালন করছো কিনা, এই বিষয়ে তাকে প্রশ্ন করতে হবে। ধারা 339-এর ক। তাহলে অপরাধীকে রাজসাক্ষীর বিচার করার জন্য কোন কোন আদালত? দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত কখন? দায়রা আদালত যখন অপরাধীদের চার্জ গঠন করবেন, চার্জ গঠন করে যখন তাদেরকে শোনাবেন, পড়ে শোনাবেন অথবা বুঝিয়ে দিবেন, এই পড়ে শোনানো এবং বুঝিয়ে দেওয়ার পূর্বে। আর যদি ম্যাজিস্ট্রেট আদালত হয় তাহলে সরকার পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পূর্বেই আসামিকে জিজ্ঞাসা করতে হবে বা রাজসাক্ষীকে জিজ্ঞাসা করতে হবে যে তোমাকে যে ক্ষমার শর্ত দেওয়া হয়েছিল সে শর্তগুলো তুমি যথাযথভাবে বা সঠিকভাবে পালন করছো কিনা, বা এ বিষয়ে তুমি দাবি করো কিনা। ধারা 339-এর কয়ের 1। আর 2-এ বলা হয়েছে আসামি যদি দাবি করে, আসামি দাবি করলে আদালত তা লিপিবদ্ধ করবেন। অর্থাৎ আসামি যদি দাবি করে যে হ্যাঁ আমাকে যে ক্ষমার শর্তগুলো দেওয়া হয়েছিল, যে শর্তে ক্ষমা মঞ্জুর করা হবে, আমি সেই সকল শর্ত আমি পালন করছি, কোনো শর্ত লঙ্ঘন করি নাই বা কোনো তথ্য আমি লুকাই নাই, কোনো মিথ্যা তথ্য আমি দেই নাই, আসামিদের সম্পর্কে বা অপরাধ সম্পর্কে বা সহযোগী অপরাধীদের সম্পর্কে যে সকল তথ্য প্রদান করা হয়েছে প্রত্যেকটি তথ্য সঠিক আছে। আসামি যদি এরূপ যদি বলেন
যে আমার যে তথ্য প্রদান, আমার যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত আমি যথাযথভাবে পালন করছি, তাহলে আদালত কি করবেন? তাহলে আদালত তা লিপিবদ্ধ করবেন। অর্থাৎ আসামি যদি দাবি করে, রাজসাক্ষী যদি দাবি করে যে আমি তথ্য যে প্রদান করছি তা সঠিক আছে, তাহলে আদালত তা লিপিবদ্ধ করবেন এবং বিচার কার্যক্রম কি করবেন? চালিয়ে যাবেন। বিচার কার্যক্রম চালিয়ে যাবেন। আদালতকে সিদ্ধান্ত নিতে হবে তিনি শর্ত পূরণ করেছেন কিনা। প্রথমেই বলছি যে রাজসাক্ষী যে সাক্ষ্য প্রদান করবেন সেটা আসলে ঘটনা সত্য মিথ্যা কিনা তা নির্ধারণ কে করবে? সরকার। তাহলে সরকারের পক্ষে তো সরকার করবেন না, কে করবেন? আদালত করবেন। আদালত যখন দেখবেন যে এই বিষয়ে সঠিক আছে, সাক্ষ্য প্রমাণ তিনি দিয়েছেন, তিনি শর্ত পূরণ করেছেন, এবং শর্ত যদি পূরণ করেন তাহলে তাকে কি করতে হবে? আদালত তাকে খালাস দিতে হবে। অর্থাৎ তাকে খালাস দেওয়ার জন্য বা মুক্তি দেওয়ার শর্তে তাকে রাজসাক্ষী করা হয়েছে ধারা 339-এর ক। ধারা 339-এর খ। ধারা 339-এর খ। ধারা 339-এর খতে বলা হয়েছে আসামির অনুপস্থিতিতে বিচার। অর্থাৎ কোন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যায়? নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 21, এসিড অপরাধ দমন আইনের ধারা 18। তাহলে ধারা 339-এর ক্ষয়ের একে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 87 ও 88 ধারা অনুসারে, 88 ধারা অনুসারে যাবতীয় কার্যক্রম পালন করার পর যদি আদালত বিশ্বাস করে যে আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য বা আসামি গ্রেপ্তার এড়াতে ফেরারি হয়েছে বা আত্মগোপন করে আছে বা গ্রেপ্তারের আশু কোনো সম্ভাবনা নাই, তাহলে কি করতে হবে? কমপক্ষে 2টি বহুল প্রচারিত জাতীয় বাংলা দৈনিক পত্রিকায় বা সংবাদপত্রে প্রচারিত আদেশ দ্বারা আসামিকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে হবে। ধারা 339-এর ক্ষয়ের এক। আসামি উক্ত নির্দেশ পালনে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। ধারা 339-এর ক্ষয়ের এক। আর দুইয়ে বলা হয়েছে আসামি যদি হাজির হওয়ার পর বা জামিনের মুক্তি নেওয়ার পর যদি পলাতক থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 339-এর ক্ষয়ের এক উপধারার যে সুযোগটা আছে, উপধারা 1-এর যে সুযোগটা আছে, এই সুযোগ তাকে আর দেয়া যাবে না। তখন কি করতে হবে? তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 339-এর ক্ষয়ের 2। অর্থাৎ যে কোনো আসামি যদি আদালতে হাজির হওয়ার পর জামিনে মুক্তি নেয় এবং মুক্তি নেওয়ার পর সে যদি পলাতক থাকে, তাহলে ওই ব্যক্তিকে হাজির করার জন্য আর নতুন করে সময় দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রয়োজন নাই। কারণ সে আদালতে হাজির হয়ে জামিনে মুক্তি নেওয়ার পর সে পলাতক আছে, তখন কি করতে হবে? তাকে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 339-এর ক্ষয়ের 2। নোট: আদালত হাজির হওয়ার নির্দেশ দেবেন খবরের কাগজের মাধ্যমে ও গ্যাজেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? খবরের কাগজের মাধ্যমে ও গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে। ধারা 339-এর খ। ধারা 337-এ বলা হয়েছে রাজসাক্ষী হওয়ার জন্য ক্ষমার প্রস্তাব দেয়া যেতে পারে কাকে? অপরাধীদের ভিতর থেকে যে কোনো একজন অপরাধীকে। ধারা 337। ধারা 338, কে এই ক্ষমার প্রস্তাব দিতে পারেন? অর্থাৎ যদি কখনো প্রশ্ন হয় যে রাজসাক্ষী হওয়ার জন্য কে ক্ষমার প্রস্তাব দিতে পারেন বা ক্ষমার প্রস্তাব দেওয়ার ক্ষমতা, রাজসাক্ষী হওয়ার জন্য ক্ষমার প্রস্তাব দেওয়ার ক্ষমতা কোন আদালতের আছে বা কোন ম্যাজিস্ট্রেটের আছে, তাহলে দায়রা আদালত অথবা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এই আদেশটা দিতে পারেন। কার ভিত্তিতে দিতে পারেন? দায়রা আদালতের নির্দেশনা সাপেক্ষে বা নির্দেশ সাপেক্ষে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক্ষমার প্রস্তাব দিতে পারেন। ধারা 339, রাজসাক্ষীর বিচার করা যাবে। ধারা 339, রাজসাক্ষী যদি মিথ্যা তথ্য দেয়, ভুল তথ্য দেয়, সঠিক তথ্য যদি না দেয় বা পূর্ণাঙ্গ তথ্য যদি সে প্রকাশ না করে, তখন রাজসাক্ষীর বিচার করা যাবে। রাজসাক্ষীর বিচার অন্যান্য অপরাধীর সাথে একত্র করা যাবে না, ভিন্ন আদালতে করতে হবে বা ভিন্নভাবে তার বিচার সম্পন্ন করতে হবে। রাজসাক্ষীর
যখন বিবৃতি দেবেন বা জবানবন্দি দেবেন, তার সেই বিবৃতি রাজসাক্ষীর বিরুদ্ধে ব্যবহার করা যাবে। ধারা 339। ধারা 339-এর ক। ধারা 339-এর ক, রাজসাক্ষীর বিচার করার পদ্ধতি কি হবে? অপরাধটি যদি দায়রা আদালতে বিচারাধীন হয়, তাহলে কি করতে হবে? চার্জ যে গঠন করা হয়েছে, সেই চার্জ অপরাধীদের শুনানোর পূর্বে বা বুঝিয়ে দেওয়ার পূর্বেই রাজসাক্ষীর বিচার করতে হবে। অথবা অপরাধটি যদি ফৌজদারি আদালতে হয় বা ম্যাজিস্ট্রেট আদালতে যদি হয়, তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে হলে সরকার সরকার পক্ষের যারা সাক্ষী থাকবেন, তাদের সাক্ষ্য গ্রহণের পূর্বেই আসামিকে কি করতে হবে? রাজসাক্ষীকে জিজ্ঞাসা করতে হবে যে তোমাকে যে ক্ষমার শর্ত দেওয়া হয়েছিল বা প্রস্তাব প্রদান করা হয়েছিল, সেই শর্তগুলো তুমি যথাযথভাবে বা সঠিকভাবে পালন করছো কিনা, বা তুমি দাবি করো কিনা, এই বিষয়টা যে তুমি যথাযথভাবে পালন করছো। আর 339-এর কয়ের দিয়ে বলা হয়েছে, অপরাধী ব্যক্তি বা আসামি যদি দাবি করেন যে হ্যাঁ, আমাকে যে শর্ত দেওয়া হয়েছে আমি শর্ত যথাযথভাবে পালন করছি, তাহলে আদালত কি করবেন? তাকে তার সে বিবৃতি, তার সে কথাগুলা কি করবেন? লিপিবদ্ধ করবেন, তার দাবি লিপিবদ্ধ করবেন এবং বিচার কার্যক্রম চালিয়ে যাবেন। এবং আদালত যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ, তার ঘটনা সত্য, যে সকল তথ্য দিছে সবগুলা সত্য, কোনো মিথ্যা তথ্য নাই, পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করছে, বা এই তথ্যটা তা খুঁজে বের করার দায়িত্ব কার? আদালতের। এবং আদালত যদি মনে করেন যে সে শর্ত পালন করছে, তাহলে আদালত তাকে খালাসের রায় দেবেন। ধারা 339-এর ক। ধারা 339-এর খতে বলা হয়েছে, আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে কোন কোন ক্ষেত্রে? ফৌজদারি কার্যবিধি আইনের 87-88 ধারা অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করার পরে যদি আসামি যদি আদালতে হাজির না হয়, অর্থাৎ হুলিয়া ইস্যু করার পর এবং সম্পত্তি ক্রয় করার পরেও যদি আসামি আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে আশু গ্রেপ্তারের সম্ভাবনা যদি না থাকে, আসামি যদি পলায়ন করে, আত্মগোপন করে, বা গ্রেপ্তার পূর্বক যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, তখন দৈনিক বাংলা দুইটি পত্রিকা বহুল প্রচারিত কি কি পত্রিকা আছে এখন? প্রথম আলো আছে, বা আমাদের সময় আছে, জনকণ্ঠ আছে, দৈনিক ইনকিলাব আছে, দৈনিক ইত্তেফাক আছে, এই সকল বিভিন্ন ধরনের যে পপুলার পত্রিকাগুলা, এগুলা দুইটি বাংলা পপুলার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে যে তুমি আসামি যেখানেই থাকো না কেন, তোমাকে এই যে 30 দিন সময় দেওয়া হলো, 35 দিন সময় দেওয়া হলো, 40 দিন সময় দেওয়া হলো, এই সময়ের ভিতরে তুমি আদালতে হাজির হবে। তুমি যদি আদালতে হাজির না হও, তাহলে তোমার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করা যাবে। ধারা 339-এর ক্ষয়ের এক। আর দিয়ে বলা হয়েছে, আসামি যদি পূর্বেই জামিনে থাকে, অর্থাৎ আদালতে হাজির হওয়ার পর যদি আসামি জামিন নেয় এবং জামিন নেওয়ার পর যদি আসামি পলাতক থাকে, তাহলে সেই আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে। তাকে আর উপধারা 1 অনুসারে যে সুযোগটা দুইটি বাংলা দৈনিক পত্রিকায় 30 দিন হোক, 45 দিন হোক, বা 60 দিন হোক, যে সুযোগটা দেওয়া হয়, সেই সুযোগটা তাকে আর দেয়া যাবে না। ধারা 339-এর ক্ষয়ের 2। তাহলে ধারা 337 থেকে ধারা 339 বুঝতে কারো কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? স্যার 237টা আবার একটু বলে দিন। 237, 200 337। আমার প্রস্তাব কাকে? জি স্যার। বা অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব প্রদান করা যায়। সহযোগীকে বা যে অপরাধ সম্পর্কে জানে, এরূপ ব্যক্তিকে, ঠিক আছে, এরূপ ব্যক্তিকে ক্ষমা প্রস্তাব প্রদান করা যেতে পারে। ধারা 337-এর একে বলা হয়েছে, দায়রা আদালতে বিচারযোগ্য কোনো অপরাধের ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান হয় বা তদন্ত হয় বা বিচারের যে কোনো পর্যায়ে অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অথবা অপরাধ সম্পর্কে গোপন তথ্য জানে, এরূপ অপরাধীকে বা এরূপ ব্যক্তির সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে ক্ষমা মঞ্জুরের প্রস্তাব প্রদান করা যেতে পারে। অর্থাৎ একটা অপরাধ যখন সংঘটিত হয় এবং সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যদি কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায়, অর্থাৎ তদন্ত করার পর, অনুসন্ধান করার পর যদি কোনো সাক্ষী প্রমাণ পাওয়া না যায়, সেক্ষেত্রে কি করা হয়? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য রাজসাক্ষী নির্বাচন করা হয়। এই রাজসাক্ষী নির্বাচন করার জন্য কিভাবে, পদ্ধতি কি? যে সকল অপরাধী আছে তাদের ভিতর থেকে একজনকে, যদি কেউ ভোলা ভালা যদি থাকে বা যদি পাওয়া যায়, তাদের ভিতরে একজনকে কি করতে হবে? রাজসাক্ষী হওয়ার জন্য আহ্বান করতে হবে এবং তাকে বলতে হবে,
তুমি যদি অপরাধের ঘটনা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করো বা পূর্ণাঙ্গ তথ্য প্রদান করো, তাহলে তোমাকে কি করা হবে? খালাস দেওয়া হবে, বা তোমাকে অপরাধের দণ্ড হতে রেহাই দেওয়া হবে। এই সকল শর্তে কি করা যেতে পারে? একজন অপরাধীকে রাজসাক্ষী হওয়ার জন্য প্রস্তাব প্রদান করা যেতে পারে। ধারা 337-এর 1, যখন তিনি এই প্রস্তাব গ্রহণ করবেন, তিনি কি করবেন? রাজসাক্ষী হবেন, এবং রাজসাক্ষী হওয়ার পর তিনি অপরাধের সাথে যারা জড়িত, মূল অপরাধী এবং সহায়তাকারী অপরাধী যারা থাকবে, তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ ঘটনা, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ঘটনা তিনি বর্ণনা করবেন, এবং অবশ্যই সত্য ঘটনা তাকে বর্ণনা করতে হবে। ধারা 337-এর 1, 337-এর 1-এর কথা বলা হয়েছে, উপধারা 1 অনুসারে যখন ক্ষমার প্রস্তাব করা হবে, ম্যাজিস্ট্রেট কি কারণে এই ক্ষমার প্রস্তাব প্রদান করছেন তা অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ একজন আসামিকে তো আর এমনি এমনিই রাজসাক্ষী হওয়ার জন্য আহ্বান করার প্রয়োজন নয়। এখন দেখা গেল অপরাধের অনুসন্ধান করা হয়েছে, তদন্ত করা হয়েছে, বিভিন্ন ধরনের সাক্ষী প্রমাণ পাওয়া গেছে, তাহলে কি নতুন করে একজন অপরাধীকে রাজসাক্ষী করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই, কারণ এমনিতেই বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, বা বিভিন্ন ব্যক্তি আসছে, আদালতে হাজির হয়েছে, সাক্ষ্য দিতেছে, বা সাক্ষী আর যারা হাজির হয়েছে তারা সাক্ষী দিতেছে। সেই ক্ষেত্রে কি করার দরকার নাই? রাজসাক্ষী করার দরকার নাই, কারণ এমনিতেই বিভিন্ন তথ্য পাওয়া গেছে। রাজসাক্ষী তখনই করা হয় যখন অপরাধের ঘটনা সম্পর্কে জানা যায় না, বোঝা যায় না, বা অপরাধের ঘটনা সম্পর্কে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না, কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না, তখন অপরাধীদের মাঝে থেকে একজনকে কি করা হয়? অপরাধ হতে রেহাই দেওয়া হবে, বা শাস্তি হতে রেহাই দেওয়া হবে, বা খালাস খালাস প্রদান করা হবে। সেই শর্তে অপরাধীদের মাঝ থেকে একজনকে রাজসাক্ষী হওয়ার জন্য ক্ষমার প্রস্তাব প্রেরণ করা হয়। রাজসাক্ষী হওয়ার জন্য প্রস্তাব প্রেরণ করা হয় এবং বিভিন্ন শর্ত প্রদান করা হয়। সেই শর্তের ভিতরে থাকে যে আপনি যে সকল ঘটনা জানেন প্রত্যেকটি ঘটনা পূর্ণাঙ্গ বলতে হবে এবং সত্য ঘটনা প্রকাশ করতে হবে, যেন অন্যান্য অপরাধীরা শাস্তি পায় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেন ন্যায় বিচার পায়, এবং এই বিচারের মাধ্যমে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। ধারা 337-এর 1। আর 337-এর 1-এর কতে বলা হয়েছে, উপধারা 1 অনুসারে যখন ক্ষমার প্রস্তাব করা হবে, কি কারণে ক্ষমার প্রস্তাবটা করা হলো সেই কারণটা অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। ধারা 337-এর 2, যে ব্যক্তি ক্ষমার প্রস্তাব গ্রহণ করছে তাকে সাক্ষী হিসেবে গ্রহণ করতে হবে, এবং তার সাক্ষীর বিবৃতি বা জবানবন্দি লিপিবদ্ধ করতে হবে বা গ্রহণ করতে হবে। ধারা 337-এর 2। ধারা 337-এর 2-এর ক, ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তি বা রাজসাক্ষী যদি জামিনে না থাকে, অর্থাৎ রাজসাক্ষী যদি জামিনে না থাকে, জামিনে থাকা মানে বাইরে থাকা, সাময়িক সময়ের জন্য কি থাকা? পুলিশের হেফাজত হতে অথবা সরকারি হেফাজত হতে অথবা কারাগার হতে সাময়িক সময়ের জন্য বাইরে থাকা, সে যদি জামিনে না থাকে তাহলে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হাজতে আটক রাখতে হবে। ধারা 337-এর 2-এর ক। বুঝতে আর কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে? নাই, কষ্ট নাই। যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটা সকালবেলা ইনশাল্লাহ হবে 7:50। 7:50 অবশ্যই ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন 7:50-এ। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।